নমস্কার বন্ধুরা, আমি সুচন্দা আর আপনাদের সকলকে আমার চ্যানেল লাইফস উইশ লিস্ট বিয়ন্ড লিমিটেশনসে আরও একবার স্বাগত জানাই। এই পর্বটাই আমার দাওয়াই পানি সিরিজের শেষ পর্ব। আগের পর্বগুলো যদি কোনোটা মিস করে থাকেন তো এই পর্বের ডেসক্রিপশন বক্সে আমি আগের সমস্ত পর্বের লিংক দিয়ে রাখব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আগের পর্ব শেষ করেছিলাম তাবাকশিতে। তাবাকশি থেকে মিরিকের দূরত্ব 8 কিলোমিটার। সেপারেটলি যদি আপনারা মিরিক থেকে তাবাকশি যান তাহলে গাড়ি ভাড়া পড়বে 600 থেকে 1000 টাকা পর্যন্ত। মিরিকে আমি আগেও এসেছি, কিন্তু এই যে একটা মার্কেট প্লেস এখানে তৈরি হয়েছে এইটা কিন্তু আগে ছিল না। আমার মনে হয় এটা খুব রিসেন্টলি তৈরি হয়েছে, তবে এক্স্যাক্টলি কবে তৈরি হয়েছে সেটা আমি বলতে পারবো না। বেশ সুন্দর একটা বাজারের মতন বসছে এখানে। শাকসবজি, বিভিন্ন ধরনের জিনিসপত্র থেকে শুরু করে প্রচুর অর্কিড বা নানা ধরনের ক্যাকটাস গাছ পর্যন্ত পাওয়া যাচ্ছে। টুরিস্টদের সাথে সাথে স্থানীয় লোকেরাও দেখলাম এই বাজার থেকেই কিন্তু কেনাকাটা করছেন। বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, তার মধ্যে হাতে বোনা বিভিন্ন ধরনের উলের জিনিসপত্র উল্লেখযোগ্য। বেশ সুন্দর সুন্দর জিনিস এরা বানাচ্ছেন, আর আপনি যেমন বলবেন, যে রঙের বলবেন আপনার পছন্দ মতো, সাথে সাথে তারা সেগুলো বুনে তৈরি করে দিচ্ছেন। মিরিকের লেকের ধারে সেই দিন বোধহয় কোনো বিশেষ অনুষ্ঠান ছিল। বক্সে একটা গান বাজছিল, ওদেরই স্থানীয় আঞ্চলিক গান। বেশ সুন্দর লাগছিল গানের সুরটা। চারপাশটা ঘুরে একটুখানি দেখলাম। এখানের যে ট্র্যাডিশনাল পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ গর্জিয়াস। অন্য জায়গার তুলনায় আমার মনে হলো মিরিকে যে ড্রেসগুলো ভাড়া পাওয়া যায় সেগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। মিরিকে যে হ্রদটি রয়েছে তার আসল নাম সুমেন্দু হ্রদ বা সুমেন্দু লেক, যার দৈর্ঘ্য 1.25 কিলোমিটার বা 0.78 মাইল। ইচ্ছে ছিল একটু বোটিং করব, সেই মতো যখন বোটিংয়ের ঘাটে গেলাম তখন জানতে পারলাম 4টের সময় বোটিংয়ের কাউন্টার বন্ধ হয়ে যায়, আর তখন অলরেডি 4টে বাজে। তাই তারা বললেন আজ আর বোটিংয়ের জন্য টিকিট দেওয়া হবে না। আমার কিন্তু এই পোশাক আর গয়নাগুলো বেশ দারুণ লাগছিল, কিন্তু বাকিদের প্রচণ্ড খিদে পেয়ে যাওয়ায় আমি একা পড়ে গেলাম, তাই আর এগুলো পরে ছবি তোলা হলো না। এই হ্রদে একটা বেশ বড় আর্চ ফুটব্রিজ রয়েছে, যেটাকে ইন্দ্রাণী পুল বলা হয়। এর দৈর্ঘ্য 80 ফুট বা 24 মিটার। এই পুল দিয়ে উপরে উঠে একেবারে লেকের মাঝখানে যাওয়ার পর দুধারে লেকের যে দৃশ্যটা দেখা যায় সেটা কিন্তু দারুণ সুন্দর লাগে দেখতে। হ্রদের ধারে পাইন গাছের ঘন বন রয়েছে, আর এই হ্রদের চারদিকে 3.5 কিলোমিটার পথ রয়েছে। হ্রদ থেকে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আর লেকের জলে নৌকোবিহার করা আর টাট্টু ঘোড়ায় চেপে লেকের চারপাশ প্রদক্ষিণ করায় রয়েছে এক অনাবিল আনন্দ। আসলে আমাদের সেদিন যেহেতু তাবাকশি থেকে মিরিক পৌঁছেছিলাম, তাই মিরিক পৌঁছতে বেশ দেরি হয়ে গিয়েছিল। তাই না বোটিং করা হলো, না ঘোড়ায় চড়া হলো। আর এতখানি রাস্তা তখন হেঁটে গিয়ে সেই দূরে দেখা যাচ্ছে আই লাভ মিরিক, অত পর্যন্ত গিয়ে ফিরে আসা আর সম্ভব ছিল না। তাই বাকিদের সাথে জয়েন করার জন্য আমিও চললাম হোটেলের দিকে, যেখানে বাকিরা অলরেডি ঢুকে গেছে আর তারা খাবারের অর্ডারও দিয়ে ফেলেছে হয়তো। লাঞ্চ করার জন্য সেদিন আমরা বেছে নিয়েছিলাম মিরিকের সিলভার স্পুন রেস্টুরেন্টকে। খাবার দাবারের দাম মোটামুটি ঠিকঠাক, তবে
টেস্ট খুব একটা ভালো কিন্তু ছিল না। ওনাদের কথা অনুযায়ী সেদিন ওনাদের প্রচুর স্টাফ নাকি অ্যাবসেন্ট ছিলেন, সেই কারণে খাবার বানাতেও যেমন দেরি হচ্ছিল, খাবারের স্বাদও কিন্তু সেরকম খুব মনোমতো যে হয়েছে তা কিন্তু ছিল না। কিন্তু এই রেস্টুরেন্টটার লোকেশনটা খুব সুন্দর ছিল, সেটাই যা একমাত্র পাওনা। তবে রেস্টুরেন্টের যিনি ম্যানেজার ছিলেন তিনি বারবার আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করছিলেন আমাদের অসুবিধার জন্য। আসলে খুব দেরি হয়ে যাচ্ছিল আমাদের, মিরিকেই তখন প্রায় 5:30 বাজে যখন আমরা লাঞ্চ করছি, তারপরে সেখান থেকে এনজেপি পৌঁছতে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। যাই হোক, কী আর করা যাবে, উনি যখন এত করে এসে বারবার ক্ষমা চাইছিলেন আমাদের কাছে, তখন আমরাও আর ওনার মুখের উপর কিছু বলতে পারিনি। লাঞ্চ করে আমরা আবার রওনা হলাম এনজেপির দিকে। মেরিক থেকে এনজেপির দূরত্ব মোটামুটি 55-56 কিলোমিটারের মতো। অন্ততপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় তো লাগবেই। তখন বেশ অন্ধকার হয়ে আসছে, তাই চা বাগানটা আর খুব স্পষ্ট দেখা যাচ্ছিল না। কিন্তু এই যে একটা অন্ধকার আবছা একটা মায়াবী আলো আধারি ব্যাপার, এই জিনিসটাও কিন্তু বেশ ভালো লাগছিল। তার কারণ সবসময় সাধারণত আমরা এই চা বাগান বেশ দিনের আলোতে দেখতে পাই। এরকম সন্ধ্যা হয়ে হয়ে আসছে এরকম সময়ে এই চা বাগানটা আমি কিন্তু সেবারেই প্রথম দেখছিলাম। তবে আমি সাজেস্ট করব, যদি এনজেপিতে ট্রেন ধরার ব্যাপার থাকে তাহলে এতটা রিস্ক কিন্তু না নেওয়াই ভালো। আসলে আমরা সেদিন এনজেপিতে স্টে করব, তাই আমাদের কোনো চাপ ছিল না যে তাড়াতাড়ি নিচে নামতে হবে বা ট্রেন ধরার ব্যাপার আছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে হবে। আমরা জাস্ট জানতাম যে এনজেপিতে গিয়ে ঠিক স্টেশনের কাছাকাছি একটা হোটেল বা লজে আমরা ঢুকে রাতটুকু কাটাবো, আর পরদিন সকালে আমাদের ট্রেন ছিল, পরের দিন সকালে আমরা বেরোবো। তাই মোটামুটি আমাদের কোনো রকম টেনশন কাজ করছিল না। এটাই যদি আমাদের এই ব্যাপারটা থাকতো যে নামার পর আমাদের রাতে ট্রেন ধরতে হবে, তাহলে এতটা সময় কাটানো কিন্তু আমাদের পক্ষে সম্ভব হতো না। এনজেপিতে আমরা পৌঁছেছিলাম মোটামুটি সন্ধ্যা 7টা নাগাদ। এরপর হোটেল বা লজগুলো খুঁজে খুঁজে দেখে ঢুকতে ঢুকতে বেশ অনেকটাই সময় লেগেছিল, আর এনার্জি ছিল না রাত্রিবেলায় কোনো রকম ভিডিও করার। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম বাইরে মোটামুটি বেশ অনেক লোকজন রয়েছে, আর আমাদের লজটা ছিল নীলাচল লজ। তার কাছেই ছিল একটা চায়ের দোকান, আর আমার মায়ের সকাল সকাল চা খাওয়ার একটা ব্যাপার রয়েছে। আর আমি যেহেতু সমতল ভূমিতে নেমে এসেছি, তাই আমার আর সেই যে চা খাওয়ার যে আর্জটা বা যে ঠান্ডার মধ্যে চা খাবো সেই ব্যাপারটা ছিল না। তো মাকে চা খাওয়ানোর জন্য কাছে যে চায়ের দোকান ছিল সেখানে নিয়ে গেলাম। দিয়ে দিয়েছে তোমাকে চা? আমার পোজ দিতে পারছি না, আমি চা খাচ্ছি। আগের দিন ট্রেনটা এত সুন্দর এসছে, ওটা ভালো ট্রেন গো, এই ট্রেনটা ভালো না পরিবারে। এটাই ছিল আমাদের নীলাচল লজ। মোটামুটি ঠিকঠাক, খুব যে বিশাল ভালো তাও নয়, আবার একেবারে খারাপও নয়, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আসুন এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমাদের রুমটা ছিল দোতলাতেই, আর বাকিদের রুম ছিল 3 তলায়। তো আমাদের রুম নাম্বার ছিল 201, আর একদম লজের সামনেই কিন্তু রাস্তা রয়েছে। এই রাস্তাটা দিয়ে জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই নিউ জলপাইগুড়ি স্টেশন। চাইলে এখানে টোটো অ্যাভেলেবল আছে, লাগেজপত্র নিয়ে যেতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এইটা ছিল আমাদের ঘর। এক রাত কাটানোর জন্য কিন্তু যথেষ্ট ভালো। এর ভাড়া নিয়েছিল 1200 টাকা উইথ এসি। মোটামুটি কিন্তু খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স এখানে হয়নি। যে কোনো ট্যুরের সবথেকে
মানে খারাপ সময়টা তখন আসে যখন পাহাড় ঘুরে আবার আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাই। তার কারণ এখানে পৌঁছলেই মনে হয় ব্যাস ঘোরা শেষ হয়ে গেল, আবার যখন ঘুরতে আসতে হবে তখন সেই শুরু থেকে শুরু করে আমাদের নিউ জলপাইগুড়ি এসে পৌঁছতে হবে, তারপর পাহাড়ে ওঠা। আমাদের ট্রেন ছিল হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। আসলে শেষ মুহূর্তে প্ল্যান করলে যা হয়, রাতের দিকের কোনো ট্রেনের টিকিট আর অ্যাভেলেবেল ছিল না। তবে এই ট্রেনটা কিন্তু খুব খারাপ ছিল তাও নয়, বেশ টাইমে চলছিল ট্রেন, ইনফ্যাক্ট অ্যাডভান্স চলছিল, যে কারণে বেশ কিছু জায়গায় মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছিল। তবে দিনের ট্রেনের এই একটাই সমস্যা, সারাটা দিন ওই জানলার বাইরে বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখা। রাতের ট্রেন হলে দিব্যি উঠলাম, ডিনার করে শুয়ে পড়লাম, ঘুমিয়ে ঘুমিয়ে জার্নিটা কেটে গেল, সকালে উঠলাম, নেমে গেলাম। আর দিনের বেলার সমস্যা হচ্ছে সারাটা দিন এই ট্রেনের মধ্যে বসে টাইম পাস করা। কিন্তু প্রথম দিকে যখন চা বাগানটা দেখা যাচ্ছিল জানলা দিয়ে, তখন কিন্তু এই দৃশ্য দেখতে অসাধারণ লাগছিল। আর মনে মনে ভাবছিলাম যে কি জানি আবার কবে এই নর্থ বেঙ্গল আসা হবে আর এই চা বাগান দেখতে পাবো। এনজেপি থেকে সকালবেলায় 9:30টার সময় ছাড়ার কথা এই হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেসের। নির্ধারিত সময়ের 5 মিনিট আগেই কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ঢুকে গিয়েছিল। তো মোটামুটি ট্রেনে উঠে লাগেজপত্র রেখে বসতে বসতে তারপর অনেকক্ষণ পরেই ট্রেন ছেড়েছে, তাই উঠতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি বা জিনিসপত্র সেটেল করতেও খুব একটা কিছু বেগ পেতে হয়নি। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তবে ট্রেনে ওঠার পর আইআরসিটিসির লোকেরা এসে খাবারের অর্ডার নিয়ে যায়, অর্থাৎ দুপুরবেলার মিলের জন্য যারা যারা অর্ডার দিতে চাইবেন তারা কিন্তু অর্ডার দিয়ে দিলে মোটামুটি দেখলাম যে কিষানগঞ্জ থেকেই ওরা বোধহয় মিলগুলো তুলে যারা যারা অর্ডার করেছিল তাদেরকে খাবারটা সার্ভ করে দিল। এছাড়াও মোটামুটি স্থানীয় হকাররা আর আইআরসিটিসির যে কর্মীরা রয়েছেন তারা বিভিন্ন ধরনের খাবার বা চিপসের প্যাকেট, বিস্কিট, কেক বা পানীয় জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল এগুলো কিন্তু ক্রমাগতই ট্রেনে এনে বিক্রি করছিলেন। তাই যারা খাবার না নিয়ে উঠবেন এমন ভাবার কোনো কারণ নেই যে ট্রেনে কোনো রকম খাবার বা কিছু পাওয়া যাবে না, সবই মোটামুটি অ্যাভেলেবেল আছে। তবে যেই সমস্যাটা বলছিলাম, আইআরসিটিসির ওরা কিন্তু যা ওদের নির্ধারিত মূল্য তার থেকে কিন্তু অনেক বেশি টাকা নিচ্ছিল এই মিলগুলোকে দেওয়ার জন্য। তাই আমি আইআরসিটিসি থেকে খাবার নিইনি, আমি ডিসাইড করেই রেখেছিলাম যে মালদা টাউন স্টেশনে নামবো আর সেখান থেকেই যে রেডি মিল পাওয়া যায় সেগুলো নিয়ে নেব। একেবারে নির্ধারিত সময়েই কিন্তু মালদা টাউনে ঢুকিয়ে দিয়েছিল। ইনফ্যাক্ট নির্ধারিত সময় যা ছিল 1:25, তার থেকে 10 মিনিট আগে 1:15-র মধ্যেই কিন্তু মালদা টাউনে ট্রেন ঢুকে গিয়েছিল। মালদা টাউন স্টেশন থেকেই এগ মিল কিনে নিলাম 100 টাকা দিয়ে। ছিল রাইস, আলুর তরকারি আর 2টো ডিম। মালদা টাউন ছাড়ার পর ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল, এই প্রথম দিনের আলোয় ফারাক্কা বাঁধটাকে দেখলাম। সবসময় তো মাঝরাতেই ফারাক্কার উপর দিয়ে যাই, তাই কখনো সেভাবে দেখা হয়ে ওঠে না। গঙ্গা নদীর উপর অবস্থিত এই বাঁধ। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21শে এপ্রিল থেকে এই বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ
2240 মিটার বা 7350 ফুট লম্বা, যেটা প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল। এই বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য প্রায় 25 মাইল বা 40 কিলোমিটার। উত্তরবঙ্গ থেকে যখন আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে নেমে আসছি, দেখুন চারপাশের ভৌগোলিক পরিবেশটাও কেমন পরিবর্তন হয়ে গেল। নির্ধারিত সময়েই বর্ধমান পৌঁছে গেলাম। দিনের আলো নিভে আসছে, আস্তে আস্তে সন্ধ্যার আধার ঘনিয়ে আসছে। যতই বাড়ির কাছাকাছি পৌঁছে যাচ্ছি, ততই আস্তে আস্তে উৎকণ্ঠা বাড়ছে। ট্রেনটা যেভাবে আসছিল তাতে কিন্তু আমরা 7:10-15 মধ্যেই হয়তো কলকাতা স্টেশনে ঢুকে যেতে পারতাম, কিন্তু দমদম জাংশন ছাড়ার পর থেকেই প্রায় কচ্ছপের গতিতে একটু একটু করে ট্রেন এগোতে লাগলো। চেনা শহরে ফেরার আনন্দ তো হচ্ছিলই, সাথে ফেলে আসা কিছু মুহূর্তের জন্য মনটাও একটুখানি খারাপ লাগছিল। কি জানি আবার কবে যেতে পারবো সেই উত্তরবঙ্গের দিকে। কচ্ছপের গতিতে এগোতে এগোতে আলটিমেটলি সেই 7:40-এই কিন্তু কলকাতা স্টেশনে পৌঁছলাম। যেটা ভাবছিলাম অ্যাডভান্স পৌঁছবো, তা আর হলো না। যাই হোক, পৌঁছে তো গেছি, এই অনেক। এবারে নামার পালা। তপশ্রীর গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল কলকাতা স্টেশনের বাইরে। তাতেই মালপত্র তুলে দিয়ে যে যার বাড়ির অভিমুখে রওনা হলাম। এবার আমার দাওয়াই পানি সিরিজটা এখানেই শেষ হলো। আশা করি এর প্রতিটি পর্ব আপনাদের ভালো লেগেছে। আর সেই একই কথা, একটু প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি এই ধরনের আবার নতুন কোনো সিরিজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর এই গরমে নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।